হ্যালো সবাই, আজ আমি এক্সপ্লেন করব একটি জনপ্রিয় কে ড্রামা যার নাম আওয়ার ইউনিভার্স। এই ড্রামাটা জনপ্রিয় হওয়ার একটা কারণ হচ্ছে এই বাচ্চাটাকে আমার খুবই ভালো লেগেছে, আর আমি আশা করছি ওর দুষ্টুমি আর কিউটনেস দেখে তোমরা সবাই মুগ্ধ হবে। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। গল্পের শুরুতেই আমাদের মেইন লিডকে দেখানো হয়, যার নাম সন তেয়ং। তেয়ং সাগরের ধারে নিজের কাজ করছিল, আর অন্যদিকে আমাদের ফিমেল লিডকে দেখানো হয়, যার নাম হিয়নজিন। হিয়নজিন পার্ট টাইম জব করছিল আর বাড়ি বাড়ি খাবার ডেলিভারি করছিল, আর তার সাথে তার ফোনে স্টেপ কাউন্ট করছিল। এর মধ্যে হঠাৎই বৃষ্টি শুরু হয়ে যায়, তাই সে একটি স্টোরের মধ্যে ঢুকে পড়ে। আর সেখানে গিয়েই হিয়নজিন জানতে পারে এই স্টোরে এখন 30% ডিসকাউন্ট চলছে। তাই সে তার বোনকে ফোন করে কথা বলতে থাকে, আর কথা বলতে বলতেই তার বোনও সেখানে চলে আসে। আর এরপর হিয়নজিন এবং তার বোন একসাথে শপিং করে, আর এরপর ওরা বাড়ি ফিরে খাবার খায়। হিয়নজিনের বোন জু তাকে বলে, আমি জানি তুমি আরেকটা শিফট করছো, তোমার এখন এসব না করে রেস্ট করা উচিত, আর তোমার গ্র্যাজুয়েশনের দিকে মনোযোগ দেওয়া উচিত। আর তাছাড়া আমি তো আছি, আমি তোমাকে সাপোর্ট করব। এটা শুনে হিয়নজিন হাসতে থাকে, আর এমন সময় ওর বড় বোনের ফোন বেজে ওঠে। সে যখন ফোন নিতে আসে তখন সে ব্যাগে একটা জিনিস দেখতে পায়, আর এটা ছিল একটা প্রপোজাল রিং। তখন হিয়নজিন আগের একটি ঘটনা মনে করে, যেখানে সে তার বোনকে সেই ছেলেটার সাথে দেখেছিল। ছেলেটার নাম ছিল সন উজিন। হিয়নজিন উজিনের সাথে দেখা করতে আসে, আর উজিন ছিল একজন পুলিশ ইন্সপেক্টর। হিয়নজিন উজিনকে বাইরে নিয়ে এসে বলে, আমি জানি আমার বোন তোমাকে প্রপোজ করতে চায়, কিন্তু সে সেটা করতে পারে না, আর এর কারণটাও আমি নিজেই। কিন্তু আমি এখন অনুমতি দিচ্ছি, তোমরা এটা করতে পারো। তুমি এখন ফ্যামিলি মিটিং এর জন্য প্রস্তুতি নিতে পারো। অন্যদিকে তেয়ং তখন একটি বারে ছিল, সে নিজের মতো এনজয় করছিল, আর সেখানে থাকা দুটি মেয়ে তার প্রশংসা করছিল, বলছিল ছেলেটা খুবই ভালো ছবি ওঠাই। তখনই তেয়ং এর বস সেখানে আসে এবং বলে সে তো অনাথ আশ্রমে বড় হয়েছে, সে কিছুই জানে না, আর সে অনেক খারাপ কাজ করে। সে তেয়ং এবং তার অ্যাসিস্ট্যান্টকে কাকড়া বলে। যেটা শুনে তেয়ং তাকে বলে, যাই হোক, কিন্তু তবুও তোমরা আমাদের উপরই নির্ভর করে থাকো। তেয়ং আসলে তার বসের কথায় খুবই রেগে গিয়েছিল, আর এখানেই এই দৃশ্য কাট করা হয়। সকালে তেয়ং যখন ঘুম থেকে ওঠে তখন ওর কাছে একটা ফোন আসে। ফোনের অপর পাশ থেকে কেউ বলছিল, আমি জানতামই না তুমি এমনও করতে পারো, আমি এখন তোমার পুরো ফ্যান হয়ে গেছি। তখন তেয়ং মনে করে সে নেশার ঘরে কি করেছিল। সে নেশার ঘরে জুনের কাছে গিয়ে, অর্থাৎ তার বসের কাছে গিয়ে বলেছিল, আমি এখন থেকে এখানে আর কাজ করতে পারবো না, আমি নিজেই তোমার চাকরি ছেড়ে দিচ্ছি। আর বাড়ি যতগুলো মানুষ ছিল তাদের সকলকে সে অ্যালকোহল কিনে দিয়েছিল। বাড়িতে এসে সে সেই লম্বা রশিটা দেখছিল, যেখানে ওর অনেক টাকা খরচ হয়েছে। অন্যদিকে হিয়নজিনরা বিয়ের জন্য কাপড় কিনতে এসেছিল। হিয়নজিন তার বোনকে বিয়ের পোশাকে দেখে খুবই খুশি হয়। হুয়ানজু তখন একটি ডিজাইনের বই দেখছিল, যেখানে একটি লাইট দেখে সে বলে, এই লাইটটা কত সুন্দর, যেটা হিয়নজিনও শুনে ফেলে। আর এর পরের দৃশ্যে হিয়নজিন একা বসেছিল, কারণ সে সেই লাইটটা কিনতে চায়, কিন্তু লাইটটার দাম অনেক বেশি। তখনই হিয়নজিনের বান্ধবী সেয়ন সেখানে আসে এবং ওকে দেখে বলে, মন খারাপ করে বসে আছো কেন? হিয়নজিন তাকে জানায়, আমার বোন এটা কিনতে চাই, কিন্তু তুমি কি জানো এটা কি? সেয়ন ওকে বলে, এটা কোনো এক ধরনের লাইট। হিয়নজিন ওকে বলে, আমি জানতাম তোমার কাছে এর খবর নিশ্চয়ই থাকবে, আমি এটা কিনতে চাই, কিন্তু আমার কাছে এনাফ টাকা নেই। সেয়ন তখন হিয়নজিনকে নিয়ে একটি অ্যাপে সে লাইটটা খুঁজতে থাকে। অন্যদিকে তেয়ং তখন তার বাড়িতেই ছিল। তখন ওর বাড়িতে ওর অ্যাসিস্ট্যান্ট আর তার বস সেখানে আসে। তার বস আসলে তার বন্ধুও ছিল। প্রথমে ওরা দুজনেই তেয়ংকে টিস করতে থাকে এবং বলে, রাতের বেলা তোমার হয়েছিলটা কি? তেয়ং তখন প্রশ্ন পাল্টে বলে, আমার এখন লোন দরকার, লোন কি পাওয়া যাবে? কিন্তু জুন তাকে সরাসরি বারণ করে দেয়। সে তেয়ং এর বাড়িতে অনেক কিছু দেখে, যার মধ্যে ক্যামেরা সহ আরো অনেক জিনিস ছিল। জুন তাকে এসব বিক্রি করতে বলছিল, কিন্তু তেয়ং বলে, এগুলো আমার বাচ্চার মতো, আমি আমার বাচ্চাদের বিক্রি করতে পারবো না। তখন ওরা একটি বক্স দেখতে পায়, যার মধ্যে একটি পুরনো ক্যামেরা ছিল। সেটা দেখে ওরা বলে, তুমি এটা বিক্রি করতে পারো। ক্যামেরার সাথে কিছু ছবিও ছিল, যেখানে তেয়ং এবং তার সাথে আরেকজনও ছিল। ওরা জিজ্ঞাসা করে, তোমার কোনো বড় ভাইও আছে? কিন্তু তেয়ং তখন কিছুই বলে না, ছবিগুলো ফেরত দিতে বলে। আর এরপর ওরা সেই লাইটটাকে দেখায়, যেটা হিয়নজুন কিনতে চাচ্ছিল। তেয়ংকে ওরা বলে, তুমি এই লাইটটা বিক্রি করতে পারো। তেয়ং তখন লাইটের ছবি তুলে সেই অ্যাপে আপলোড করে দেয়, আর সেই ছবিটা হিয়নজিন এবং সেয়ন দেখে ফেলে। হিয়নজিন এটা দেখে খুবই খুশি হয়
এবং বলে আমি এটা কিনতে চাই। অন্যদিকে তেয়ং এর বন্ধুরা ওকে বলে এই যে দেখো, একটা মেয়ে এটা কিনতে চাই। তেয়ং তখন চ্যাট করতে শুরু করে এবং বলে ঠিক আছে, আমরা এই সময় এখানে দেখা করব। আর এর পরের দৃশ্যে দেখানো হয় হিয়নজিন সেখানে চলে আসে। সেখানে গিয়ে সে একটি ছেলেকে লাইট নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখছিল। তাই সে তার কাছে এসে প্রথমে জিজ্ঞাসা করে আমার তো নতুন লাইট দরকার ছিল, কিন্তু এটা দেখে মনে হচ্ছে এটা অনেক পুরনো। তেয়ং তখন বলে আমি ওর খুব ভালোভাবে দেখাশোনা করেছি, ও আমার ছেলে মেয়ের মতো। হিয়নজিন তখন বলে আমার বোন আমাকে 9 বছর ধরে বড় করেছে, আমি আমার বোনের জন্য এটা কিনতে চাই, ওকে উপহার দিতে চাই। তেয়ং তখন বলে আমি অনাথ আশ্রমে বড় হয়েছি, তাই এসব গল্প আমার উপর কাজ করবে না। হিয়নজিন চিৎকার করে বলে আমি সত্যি বলছি, তোমার নষ্ট লাইটের মতো মিথ্যে বলছি না। তেয়ংও তখন চিৎকার করে বলে তুমি আমার বাচ্চাকে ফেক বলতে পারো না, যদি কিনতে চাও তো বলো, নয়তো আমি চলে যাচ্ছি। পরের দৃশ্যে ওরা দুজনেই একটি রেস্টুরেন্টে আসে। হিয়নজিন বাইরে থাকা কভারটা খুলে ফেলে এবং লাইটটা খুব ভালো করে দেখে। লাইটের এত সুন্দর গঠন দেখে সে মুগ্ধ হয়ে যায়। হিয়নজিন তখন ফোন বের করে তেয়ংকে দিয়ে বলে আমার ছবি উঠিয়ে দাও। পরে তেয়ং তার অনেকগুলো ছবি উঠিয়ে দেয়। আর এরপর সে যখন হিয়নজিনকে বলে তুমি কি এটা কিনতে চাও, হিয়নজিন বলে এখন থেকে এটা আমার। তেয়ং বলে ঠিক আছে, কিন্তু তার আগে পেমেন্ট করো। কিন্তু হিয়নজিন আগে লাইটটা নিতে চাইছিল। এটা শুনে দুজনে লাইট টানতে শুরু করে। আর লাইট টানতে টানতে তেয়ং নিচেই পড়ে যাচ্ছিল। আর ওর ভারের কারণে হিয়নজিনও ওর উপরে পড়ে যায়। লাইট পড়তে নিলে তেয়ং তা এক হাত দিয়ে ধরে ফেলে। আর এরপর হিয়নজিনকে সে ঠেলে ফেলে দেয়। আর উঠে দাঁড়ানোর পর সে মনে করে তার লাইটটা নিরাপদ আছে, কিন্তু আফসোস ভেতর থেকে লাইটটা ভেঙে পড়েছিল। তখন সেখানে ওয়েটার এসে বলে সবাই আপনাদের দেখছে, আপনারা এখন এখান থেকে যেতে পারেন। দুজনেই বাইরে এসে আবারও ঝগড়া শুরু করে, কিন্তু তেয়ং বলে তুমি এখন চলে যেতে পারো, তুমি আমার জন্য শুধু একটা খারাপ স্বপ্ন। কিন্তু হিয়নজিন তাকে বলে আমি কখনোই আমার বোনকে এই ভাঙা লাইটটা দেব না। এটা বলে সে চলে যায়। আর একটু পর তেয়ং এর পকেট থেকে ফোন বাজছিল। তখন তেয়ং বুঝতে পারে এটা তার ফোন নয়, বরং হিয়নজিনের ফোন। তখন ওর মনে পড়ে ছবি তোলার পর সে ফোনটা ওর পকেটেই তুলে নিয়েছিল। আর ফোনের চার্জ শেষ হওয়ায় তেয়ং সে ফোনটাকে নিজের বাড়ি এনে চার্জ দেয়। আর চার্জ নিতেই ফোনটা আবার বেজে ওঠে। আর ফোন ধরলেই হিয়নজিন অপর পাশ থেকে চিৎকার করে বলে আমি তোমার নামে রিপোর্ট করব, আমার ভাইয়া পুলিশ অফিসার, আমার ফোন আমার এক্ষুনি চাই, কাল আমাদের ফ্যামিলি মিটিং আছে। তেয়ং তখন অ্যাড্রেস দিয়ে বলে এসে ফোন নিয়ে যাও। কিন্তু অ্যাড্রেস শুনে হিয়নজিন তাকে বলে আমি আজ যাব না, কারণ সেখানে যেতে আমার 3 ঘন্টা লাগবে। তেয়ং তখন বলে তাহলে তুমি তোমার ফোন কাল নিয়ে নাও। ফোন কাটতেই তেয়ং এর চোখ যায় হিয়নজিনের ওয়ালপেপারে, যেখানে হিয়নজিনের বোন আর উজিনের ছবি ছিল। যেটা দেখে হিয়নজিনের পুরনো স্মৃতি মনে পড়ে যায়, যেখানে বৃষ্টির মধ্যে ওর বড় ভাই ওকে রেখে চলে যাচ্ছিল। পেছন থেকে তেয়ং চিৎকার করে চলে যেতে বারণ করছিল, কিন্তু ছেলেটি তার কোনো কথাই শোনেনি। যা দেখে আমরা বুঝতে পারি উজিনি আসলে তেয়ং এর বড় ভাই। পরের দিন ওদের ফ্যামিলি মিটিং এর ডেট ছিল, যেখানে জু তাকে বলছিল তুমি এসব কেন করেছো। হিয়নজিন বলে আমি সবকিছুর খরচ দিয়ে দেব। জু তাকে আবারও বলে তুমি সবকিছু আমার উপর ছেড়ে দাও। আর এরপর সে ছবি তুলতে চাই, কিন্তু হিয়নজিন বলে আমার কাছে আমার ফোন নেই। তখনই সেখানে তেয়ং চলে আসে আর ফোনটা সে হিয়নজিনকে দিয়ে দেয়। আর তারপর সে তার ভাইয়ের দিকে তাকিয়ে বলে অনেক বছর পরে আমাদের দেখা হলো, তাই না ভাইয়া। আর এরপর সে ওদের বলে আমি সন উজিনের ছোট ভাই। যেটা শুনে ওরা সবাই অবাক হয়। আর খাওয়া দাওয়ার পর সে ওয়াশরুমে চলে যায়। আর বের হলেই হিয়নজিন তাকে বলে আমি তোমার সাথে কথা বলতে চাই, তুমি কি সত্যি উজিনের ছোট ভাই? কিন্তু তুমি তো বলেছিলে তুমি অনাথ আশ্রমে বড় হয়েছ, আর তোমার ভাইও কখনো তোমার পরিচয় দেয়নি। তেয়ং এটা শুনে একটু অবাক হয়, বলে কখনোই পরিচয় দেয়নি। অন্যদিকে হিয়নজু উজিনকে জিজ্ঞাসা করে তুমি একবার তোমার ভাইয়ের কথা বলেছিলে, এটা কি সেই? এমন সময় তেয়ং চলে আসে। সে তেয়ংকে জিজ্ঞাসা করে তুমি এখন কি করো। তেয়ং উত্তরে বলে আমি একজন ফটোগ্রাফার। হিয়নজু তাকে আবারও বলে তোমার বয়স কত? তেয়ং তখন হেসে তার ভাইকে দেখে বলে তুমি আমার ব্যাপারে তাদের কিছুই বলনি। উজিন তখন দাঁড়িয়ে বলে চলো আমরা বাইরে গিয়ে কথা বলি। কিন্তু তেয়ং রেগে গিয়ে বলে তুমি আর কি কথা বলবে এই বিষয়ে যে তুমি আমাকে অনাথ আশ্রমে ফেলে গিয়েছিলে। এটা বলে সেখান থেকে চলে যায়। উজিন বাইরে গিয়ে তেয়ংকে থামাই এবং বলে আমি তোমার সাথে কথা বলতে চাই। কিন্তু সে বলে
এখন আর কথা বলার মতো কিছুই বাকি নেই। তুমি তো এখানে তোমার আলাদা একটা পরিবারই করে ফেলেছো, আর আমি একজন ফটোগ্রাফার হিসেবে কাজ করি। এর কারণটাও তুমি নিজেই। একবার তুমি আমাকে ছেড়ে গিয়েছিলে, কিন্তু এবার আমি নিজেই তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। এটা বলে তিয়াং চলে যায় আর নিজের বাড়ি এসে সে বাক্সটা খোলে আর ক্যামেরাটা দেখে তার আবারও পুরনো মুহূর্তগুলো মনে পড়ে যায়। যখন সে এই ক্যামেরা দিয়ে ছবি তুলতো তখন উজিনও তার সাথে ছিল না। বৃষ্টির মধ্যে একদিন উজিন তাকে বলেছিল বৃষ্টি থামলেই আবারও ফিরে আসবো। তেয়ং তার ভাইয়ের জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছিল, কিন্তু বৃষ্টি থেমে গেলেও তার ভাই আর কখনোই ফিরে আসেনি। আর এর পরের সিনেই হিয়নজিনের বোনের বিয়ে দেখানো হয়। হিয়নজিনের পাশের সিটটা ফাঁকা ছিল। সে বলছিল সে এখনো আসেনি। হিয়নজিন আসলে তেয়ং এর কথা বলছিল। আর এরপর আমাদের 3 বছর পরের দৃশ্য দেখানো হয়। তেয়ং একটা নতুন অ্যাপার্টমেন্ট নিয়েছে। সে ভেতরে ঢুকে ঘরগুলো চেক করছিল। তার বন্ধুগুলো তার পাশেই ছিল। জিজ্ঞাসা করছিল তুমি কেন এমন করছো? তুমি তো ফটোগ্রাফার ছিলে, কাজ কেন ছেড়ে দিয়েছো? তেয়ং তাদের বলে আমি এখন আলাদা কিছু করতে চাই। অন্যদিকে হিয়নজিনকে দেখানো হয় সে নতুন একটা কোম্পানিতে ফুল টাইম কাজ করে। আর ফুল টাইম কাজ করা এমপ্লয়ীদের লিস্ট আসে, কিন্তু তাতে হিয়নজিনের নাম থাকে না। সেই ব্যাপারে ওর বসের সাথে কথা বলে, কিন্তু তার বস তাকে জানায় আজকাল টাকা দিয়ে সবকিছুই করা সম্ভব। মানুষ তাদের ক্রেডেন্সিয়ালও কিনে নেয়। আমি এখানে কিছুই করতে পারবো না। হিয়নজিন তখন একা হয়ে যায়। নিজের সাথে বলতে থাকে নিজেকে সামলানো এত কঠিন কেন। তার বোন তাকে ফোন করে দেখা করতে বলে। হিয়নজিন তখন তার বোনের বাড়িতে যায়। দুজনে খাবার খাচ্ছিল। হিয়নজু তাকে বলে তুমি এখানে একেবারে চলে এসো। আমি তোমার রুম গোছাতে গিয়ে বেসপুর সম্পর্কে জানতে পেরেছি, যেখানে তুমি আবেদন করতে যাচ্ছিলে। তোমার ওখানে প্রস্তুতি করাই ভালো। এবার আমি তোমাকে পুরো সাহায্য করব। হিয়নজিন তখন হেজিটেশন ফিল করে আর বলে আমি ওয়াশরুম থেকে আসছি। তখনই সে তার রুম দেখতে পায়, যেটা ওর বোন সাজিয়ে রেখেছিল। সেখানে অনেকগুলো বইও ছিল। তখন হিয়নজিনের বোনও চলে আসে। হিয়নজিন তখন ওর বোনকে ভুল বুঝে বলে তুমি এমন কেন করছো? তুমি কি মনে করো আমি কি একা কিছুই করতে পারবো না? আমি কি সবসময় তোমার জন্য বোঝা? ওর বড় বোন ওকে বলে তুমি এমন কথা কেন বলছো? হিয়নজিন তখন বলে আমার একাই জন্মানো উচিত ছিল, তাহলে আমাকে আর তোমার সাথে থাকতে হতো না। হিয়নজু বলে এমন কথা বলো না, যার জন্য পরে তোমাকে আফসোস করতে হয়। হিয়নজিন বলে আমার আর কখনোই আফসোস হবে না, আমি আর এখানে কখনোই আসবো না। এই বলে সে চলে যায়। হিয়নজু তখন উজিনকে কল করে। উজিন বলে কিছু হবে না, কিছুক্ষণ পরে ও শান্ত হয়ে যাবে। এদিকে উজিনের কর্মচারীরা তাকে কংগ্রাচুলেশন জানাচ্ছিল, কারণ আজ তার অ্যানিভার্সারি। তখনই উজিনের ফোনে একটা SMS আসে, যেখানে লেখা ছিল তোমার বাবা আজই জেল থেকে মুক্তি পেতে চলেছে। যেটা দেখে সে তেয়ংকে কল করার চেষ্টা করে, আর তখনই এই দৃশ্য কাট করা হয়। পরের দৃশ্যে ওরা দুজনেই গাড়িতে ছিল। হিয়নজুকে জিজ্ঞাসা করে তোমাকে সিরিয়াস দেখাচ্ছে, কিছু কি হয়েছে? উজিন তাকে বলে আমি ঠিক আছি। হিয়নজু তাকে আবারও বলে তেয়ংকে নিয়ে চিন্তা করছো? উজিন তখন কিছু বলতেই যাচ্ছিল, তখন হঠাৎ করে একটা ট্রাক এসে যায় এবং ভয়াবহ একটা অ্যাক্সিডেন্ট হয়। অন্যদিকে হিয়নজিন তখন বিএস ফুড কোম্পানিতে আবেদন করে। ঠিক তখনই ওর কাছে একটি কল আসে। কল যায় তেয়ং এর কাছেও এবং জানানো হয় অ্যাক্সিডেন্টের কথা। আর এর পরের দৃশ্যে ওদের শেষ কৃতকার্য দেখানো হয়। হিয়নজিন তখন ওর বোনের দিকে তাকিয়ে বলছিল তুমি আমাকে বলেছিলে আমার কথাগুলোর জন্য আমাকে আফসোস করতে হবে, আমাকে এসবের জন্য তুমি মাফ করে দিও। আর এরপর সেখানে তেয়ংও চলে আসে। হিয়নজুনও ওকে দেখে। তখন পাশের রুম থেকে ছোট্ট একটা বাচ্চা ছেলে বেরিয়ে আসে, যার মাত্র 20 মাস বয়স। ওর নাম সন উজু। উজু আসলে উজিন আর হিয়নজুর ছেলে। উজু কাঁদতে কাঁদতে হিয়নজিনের কাছে আসে। হিয়নজিন ওকে কোলে তুলে নেয়, কিন্তু তখনই উজু তেয়ংকে দেখতে পায় আর ওর দিকে আঙুল তাক করে ওর কাছে চলে যায়। তখন কিছু মানুষ সেদিকেই আসছিল। হিয়নজিন উজুকে বাঁচাতে চলে আসে। তখন তেয়ং উজুকে কোলে তুলে নেয় আর ভুলবশত ইয়নজিনকে ঠেলে দেয়। হিয়নজিনের হাত তখন ফ্র্যাকচার হয়ে যায় আর তারপর সে চিকিৎসার জন্য চলেও যায়। আর এরপরে উজির সহকর্মীরা আসে। তারা তেয়ং এর সাথে দেখাও করে এবং বলে তোমার ভাই একজন ভালো মানুষ ছিলেন, তিনি আমাদের দেখাশোনাও করতেন। আর এরপর তেয়ং কাপড় আর কফিনও বাছাই করে। উজু তখন ওকে বারবার বিরক্ত করছিল। তেয়ং তখন ওকে খাওয়ার জন্য একটা ক্যান্ডি দেয়। আর যখন বাকি সবাই খাওয়া দাওয়া করছিল তখন উজু নাকে হাত দিয়ে সেটা আবারও মুখে দিচ্ছিল, যেটা তেয়ং দেখে বলে তুমি এসব কেন করছো? উজু কিছু না বুঝেই ওর কাছে আসছিল,
কিন্তু তেয়ং ওকে বলছিল আমার কাছে এসো না, তুমি এখন নোংরা হয়ে আছো। কিন্তু পরে সে যখন উজুকে নিল তখন উজু ওর শার্টে বমি করে দেয়। আর এরপর সে যখন কাপড় পরিষ্কার করছিল তখন সে বলে আমি আসলে এখানে করছি বাকি। আর পরের দৃশ্যে সে বাথরুম থেকে যখন বের হলো তখন সে উজুকে একটি বালতিতে ভরে নেয়, যেটা দেখে বাকিরা বলছিল এভাবে কেউ বাচ্চার খেয়াল রাখে। তখনই হিয়নজুন এসে পড়ে। তেয়ং হিয়নজিনের হাত দেখে বলে তুমি ঠিক আছো? হিয়নজিন বলে হাড় ভেঙে গেছে, প্লাস্টার করে দেওয়া হয়েছে, ঠিক হতে 2 সপ্তাহ লাগতে পারে। আর এরপর সে বালতির মধ্যে উজুকে দেখে বলে তুমি ওকে এইভাবে কেন নিয়ে যাচ্ছ? এটা বলে সে উজুকে কোলে নেওয়ার চেষ্টা করে, কিন্তু ওর হাতে পেইন হচ্ছিল, যেটা দেখে তেয়ং বলে ছেড়ে দাও, আমি ওকে নিয়ে যাচ্ছি। আর তারপরে সেখানে সেয়ন চলে আসে। হিয়নজিনকে জড়িয়ে ধরে বলে আমি জানি তোমার এখন কতটা কষ্ট হচ্ছে, কিন্তু হিয়নজিন তাকে বলে আমি ভেবেছিলাম সবকিছু আমাকে একাই করতে হবে, কিন্তু তেয়ং সবই করেছে। সে জামা কাপড় আর কফিনও বেছে নিয়েছে, আমি তো এসব কিছু জানতামও না। সেয়ং ওর হাত দেখে বলে এটা কিভাবে হলো? হিয়নজিন বলে আমি নিজেই করেছি। আর তারপর সে তার জিনিসপত্র প্যাক করে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, তখন সামনে একজন লোক এসে দাঁড়ায় এবং জিজ্ঞাসা করে বাচ্চাটাকে এখন কে পালবে? তেয়ং তখন বলে আমার ভাই আমাকে অনেক বছর আগেই ছেড়ে দিয়েছে, আর এখন আমার তার সাথে কোনো সম্পর্কই নেই, আমি এই বাচ্চাটার কোনো দায়িত্বই নিতে পারবো না। এটা বলে সে চলে যায়। কিন্তু হিয়নজিন বলে আমি ওর দায়িত্ব নেব, আমি উজুকে বড় করব। আর এরপর সে উজুকে নিয়ে বাইরে চলে আসে, ওর হাতে অনেক পেইন হচ্ছিল। তেয়ং তখন হঠাৎ করে ওর জিনিসগুলো হাতে নিয়ে নেয় এবং ট্যাক্সিতে গিয়ে রেখে দেয়। আর এরপর সে হিয়নজিনকে বলে উজুর ভালো মতো যত্ন নিও আর নিজেরও খেয়াল রেখো, আমি আশা করছি আমাদের আর কখনোই দেখা হবে না। আর এরপর সে উজুকে একটি চকলেট দিয়ে সেখান থেকে চলে যায়। আর পরের দৃশ্যে দেখানো হয় হিয়নজিন উজুকে নিয়ে সেই বাড়িতে চলে আসে, যে বাড়িতে ওর বোন থাকতো। ঘরে ঢুকেই সে 4-5টা ঘুরে দেখছিল, তার মধ্যে একটা রুম খুব ভালো করে সাজানো ছিল, আর সেটা আসলে হিয়নজিনের জন্যই ছিল। সেখানে একটা নোটও ছিল যেখানে লেখা ছিল আমায় ক্ষমা করে দিও। হিয়নজিনের তখন সে দৃশ্যটা মনে পড়ে যে কিভাবে সে তার বোনের সাথে রুড আচরণ করেছিল। ভাবতে ভাবতেই সে কাঁদতে শুরু করে। তখনই ওর ফোনে SMS আসে, বলা হয় আপনার বিএস ফুড কোম্পানিতে অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট হয়ে গেছে আর এখন আপনি ইন্টারভিউ দিতে আসতে পারেন। হিয়নজিন এটা দেখে নিজের সাথে বলতে শুরু করে যদি অ্যাপ্লিকেশনটা কিছুদিন আগে সাবমিট হয়ে যেত তাহলে আমার বোনের সাথে আমার এরকম আচরণ করতে হতো না। আর এমন সময় উজু কাঁদতে কাঁদতে ওর কাছে চলে আসে। বাচ্চা উজু কাঁদছিল তার মায়ের জন্য। হিয়নজিন ওকে জড়িয়ে ধরে। এরপরের দৃশ্যেই তেয়ংকে দেখানো হয়, সে তার বন্ধু জুনের কাছে আসে, কিন্তু জুন বলে আমার মনে হয় বিষয়টা অন্য কিছু হওয়া উচিত। গতবার তুমি তোমার ভাইয়ের ফ্যামিলি মিটিং এ গিয়েছিলে আর ফিরে এসেও ড্রিঙ্ক করেছিলে, আমার মনে হচ্ছে এবারও কিছু সমস্যা আছে, তুমি আমাকে বলতে পারো। তেয়ং তখন বলে আমি ফার্নাল থেকে আসছি, আমার ভাই এখন আর বেঁচে নেই, ওর একটা ছেলেও আছে। আমার ভাইয়ের সহকর্মীরা বলছিল আমার ভাই খুব ভালো মানুষ ছিল, কিন্তু আমি জানি না সে কেমন ছিল। জুনুকে জিজ্ঞাসা করে তুমি কি ঠিক আছো? তেয়ং তখন বলে ঠিক না হবার তো কোনো কারণ নেই, আমি অনেক বছর ধরেই ওর সাথে দেখা করিনি, আমার ভাইয়ের সাথে আমার কোনো সম্পর্কও নেই, কিন্তু একটা জিনিস আমাকে ভাবাচ্ছে। তখন একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। তেয়ং তখন কোম্পানিতে কাজ করছিল, তখন ওর কাছে ওর ভাইয়ের ফোন আসে, কিন্তু তেয়ং তা রিসিভ করে না। তার ভাই তাকে SMS-এও বলেছিল আমি তোমার সাথে দেখা করতে চাই, একটা জরুরি কথা আছে যেটা আমার তোমাকে বলা দরকার। তেয়ং আরো বলে ও মারা যাওয়ার আগে আমাকেই কল করেছিল, আমি বুঝতে পারছি না ওর আমার সাথে কি কথা ছিল। পরের দিন সকালে হিয়জিনকে দেখানো হয়, সে উজুর জন্য খাবার বানানোর চেষ্টা করছিল, কিন্তু ঘরবাড়ি তখন একদম এলোমেলো হয়ে যায়। সে অনেক চেষ্টা করার পর সফল হয়। সে উজুকে নিয়ে খাবার খাওয়ানোর জন্য চেষ্টা করে, কিন্তু উজু সেটা খায় না, ফেলে দেয়। তখনই সেখানে সেয়ন চলে আসে। সে হিয়জিনকে দেখিয়ে বলে এসব কি করে ফেলেছো, তুমি কি এখানে একেবারের জন্য থাকবে? আর বাড়ির এমন অবস্থা কেন? আমি তোমাকে সাহায্য করব, তুমি শুধু বলো তোমার কি দরকার। হিয়নজিন ওকে বলে আমার চুল পরিষ্কার করে দাও। আর পরের দৃশ্যেই ওরা ওয়াশরুমে ছিল। হিয়নজিন ওকে বলে আমার অ্যাপ্লিকেশন আমি জমা দিয়ে দিয়েছি, এখন আমি সেখানে কাজও করতে পারবো, কিন্তু তার আগে আমাকে ইন্টারভিউ দিতে হবে। একবার চাকরিটা পেয়ে গেলে আমি উজুর দেখাশোনা করতে পারবো, কিন্তু আমি যখন ইন্টারভিউতে যাব তখন উজুর খেয়াল কে রাখবে? সিয়ন ওকে বলে তুমি চিন্তা করো না, আমি উজুকে সামলে নেব। কিন্তু হিয়নজিন ওকে বলে তাহলে তোমার কাজ কে করবে? সিয়ন ওকে বলে 30 মিনিট ব্রেকে
আর 30 মিনিট ক্যাফেতে, মোট 1 ঘন্টা এমনিতেই হয়ে যায়। আমি ব্যাংকের কথা বলে উজুর দেখাশোনা করতে আসবো। হিয়নজিন বলে, তুমি আমাকে বাঁচালে। উজু তখন পানি দিয়ে খেলতে খেলতে সেখানেই পটি করে ফেলে। আর এর পরের দৃশ্যে দেখা যায় ওরা দুজনেই ক্লান্ত হয়ে সোফায় বসে পড়ে, কারণ তারা অনেক কষ্ট করে উজুকে ঘুম পাড়িয়েছে। সেওন ওকে বলে, এটা খুবই কঠিন কাজ, আমি নিজেই ক্লান্ত হয়ে গেছি, তুমি ওকে একা কিভাবে সামলাবে? হিয়নজিন বলে, আমার অভিজ্ঞতা আছে, একবার সব ঠিকঠাক হয়ে গেলে আমি ঠিক ওর যত্ন নিতে পারবো। সেওন বলে, তুমি তেয়ংকে ডাকো, কিন্তু হিয়নজিন মানা করে দেয়। আর এর পরের দৃশ্যে তেয়ংকে দেখানো হয় সে তখন তার নতুন অ্যাপার্টমেন্টে ছিল, একটা প্রজেক্ট তৈরি করছিল, আর এটা তার অ্যাপার্টমেন্টের জন্যই। সে ফোনে কিছু দেখায় আর বলে, আমার বাড়িতে কি কি পরিবর্তন করতে হবে। ওয়ার্কার বলে, ফ্লোর খুঁড়লে এখান থেকে পানি লিক হতে পারে, কিন্তু তেয়ং বলে, এমন কিছুই হবে না, আমি তোমাকে আরো টাকা দিতে পারি, তুমি শুধু তোমার কাজ করো। অন্যদিকে বিএস ফুড কোম্পানির টিম লিডারকে দেখানো হয়, যার নাম ইয়নসং। সে এখানে খাবার বানাচ্ছিল, আর কোম্পানির বড় বড় লোকেরা সেখানে খাবার টেস্ট করছিল, আর এটা আসলে খুবই সুস্বাদু ছিল। সে তাদের বলে, আমি আপনার প্রজেক্ট তৈরি করে রেখেছি। কোম্পানির মালিক বলে, তুমি আগে থেকেই এত প্রজেক্ট করেছো, তুমি কি কখনোই ক্লান্ত হও না? এরপর ইয়নসং তার অফিসে ফিরে আসে এবং নতুন কর্মচারীদের তালিকা দেখতে থাকে যারা এখানে ইন্টারভিউ দিতে আসবে। আর তার মধ্যে হিয়নজিনের নাম দেখে সে খুবই খুশি হয়। আর এখানে তাদের একটি ফ্ল্যাশব্যাকও দেখানো হয়, যেখানে তারা দুজনেই একসাথে ছিল আর খুব খুশিও ছিল। অন্যদিকে হিয়নজিন তখন ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছিল, তখন তার কাছে সেওনের কল আসে। হিয়নজিন ওকে বলে, তুমি কখন আসছো? কিন্তু সেওন বলে, আমি আসতে পারছি না, আমাকে ইমার্জেন্সি বুসান যেতে হবে, আমাদের টিম লিডার আমাকে সেখানে যেতে বলেছে, আমি এখন কি করব? আমি কি আমার মাকে বলবো যেন সে উজুর দেখাশোনা করতে পারে? কিন্তু হিয়নজিন বলে, ছেড়ে দাও, আমি কিছু একটা করে নেব। এরপর সে বিল্ডিং এর অন্য প্রতিবেশীদের কাছে যায়, সাহায্য চায়, কিন্তু প্রতিবেশীরা ওকে সাহায্য করে না। এরপর সে ওর অনেক বন্ধুদের কল করে, কিন্তু এতেও কিছুই হয় না। আর অন্য কোনো অপশন না থাকায় সে তেয়ংকে এসএমএস করে এবং বলে, একটা সমস্যা হয়ে গেছে, এখন আমি উজুকে সামলাতে পারছি না, আমি ওর দায়িত্ব নেওয়া ছেড়ে দিচ্ছি। এই বলে সে বাড়ির ঠিকানাও পাঠিয়ে দেয়। আর এসএমএস দেখেই তেয়ং ছুটে আসে, আর ওকে দেখেই হিয়নজিন ওকে বলে, আমার মাত্র 3 ঘন্টা লাগবে, আমার ইন্টারভিউ আছে, তুমি তো ওর চাচা হও, তোমাদের দুজনের কেমিস্ট্রিও সুন্দর, উজু তোমাকে খুবই পছন্দ করে। এদিকে উজুও তেয়ংকে দেখে ওকে বিরক্ত করছিল। হিয়নজিন ওকে ইশারা করে বলে, আরো বিরক্ত করো। তেয়ং বলে, দূরে সরে যাও। হিয়নজিন তখন আবারও বলে, আমার হাতেও ব্যথা, আর এর জন্য তুমিই দায়ী, হাতের জন্য আমি কিছুই করতে পারবো না। এই বলেই সে বসে পড়ে কাঁদতে শুরু করে। আসলে সে নাটক করছিল। আর এটা দেখে তেয়ং তাকে বলে, ঠিক আছে, তবে তুমি দ্রুত চলে এসো। হিয়নজিন বেরিয়ে যাবার পর আবারও ফিরে এসে বলে, কিন্তু খবরদার, তুমি যদি উজুকে আর একটাও চকলেট দাও তো। এরপর তেয়ং পুরো বাড়িটা দেখতে শুরু করে, নিজের ভাইয়ের ছবিও দেখে। তখন ওয়ার্কার ওর কাছে ফোন করে, বলে, তুমি কোথায় চলে গিয়েছো? আমার ডকুমেন্টস গুলো লাগতো, তুমি কি আমাকে পাঠাতে পারবে? সে প্রথমে বারণ করলেও পরে বলে, ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। পরের দৃশ্যেই তেয়ং উজুকে নিয়ে ওর নিজের বাড়িতে চলে আসে, কিন্তু সে বুঝতে পারছিল না উজুকে সে কোথায় বসাবে। এরপর ছোট্ট একটি টুলে বসিয়ে বলে, তুমি এখানে বসে থাকো। এরপর সে ফোনে জিজ্ঞাসা করে, 20 মাসের বাচ্চাদের কি বার্গার খাওয়ানো যাবে? আর ইতিবাচক উত্তর পেতেই সে তাই করে, বার্গার থেকে ছোট্ট টুকরো নিয়ে সেটা উজুকে খাওয়ায়। এরপর সে ফ্রাইসও খাওয়ায়, আর এরপর সে নিজের কাজে মনোযোগ দেয়। কিন্তু খানিকক্ষণের মধ্যেই উজু সব জিনিসপত্র ফেলে দিতে শুরু করে, এমনকি তেয়ং এর ব্ল্যাঙ্কেটটাও ক্যাচাপ দিয়ে নষ্ট করে ফেলে। যেসব দেখে তেয়ং চিৎকার করে ওঠে আর উজুকে নিয়ে সোজা বাইরে চলে যায়। সে হিয়নজিনকে কল করছিল, কিন্তু হিয়নজিন কল ধরছিল না। তখন ভুলবশত তেয়ং এর ফোন রাস্তায় পড়ে যায়, আর গাড়ি চলাচলের কারণে সেটা ব্রেকও হয়ে যায়। অন্যদিকে হিয়নজিন ইন্টারভিউ দিয়ে বাইরে এসে দেখে সেখানে ভিড় জমে আছে। সেখানে আসলে কেউ জিনিসপত্র এলোমেলো করছিল। হিয়নজিন কাছে এসে দেখে এটা আসলে তাদেরই উজু। তখনই তেয়ং পেছন থেকে বলে ওঠে, বেবি তুমি ঠিক আছো? তোমার ইন্টারভিউ কেমন ছিল? এই বলেই সে নিজের সাথেই বলে, আমি একা কেন সাফার করব, আমি তোমাকেও ছাড়বো না। পরের দৃশ্যেই হিয়নজিন বাইরে এসে তেইহংকে মারতে থাকে আর বলে, তুমি আমাকে বেবি কেন বলেছ? তেইহং তখন ওর হাত দেখে বলে, তাহলে তুমি নাটক করছিলে, তোমার হাত তো ঠিকই আছে। কিন্তু হিয়নজিন বলে, এমনটা নয়, আমি শুধু ইন্টারভিউর জন্য প্লাস্টার সরিয়েছি। আর তুমি কি করেছো? এভাবে কেউ বাচ্চার খেয়াল রাখে? তুমি ওর একমাত্র আঙ্কেল।
কিন্তু তেয়ং বলে, আমি তোমাকে বারণ করেছি, আমি ওর আঙ্কেল নই, তুমি কেন বারবার একই কথা বলছো। এই বলেই যখন ওরা নিচের দিকে তাকায় সেখানে উজুকে দেখতে পায় না। আর একটু দূরেই পানির ফোয়ারা ছিল, আর উজুও সেখানেই ছিল। উজুকে দেখে ওরা দৌড়ে সেখানে চলে আসে আর একে অপরকে বলে, তুমি ভেতরে যাও, কিন্তু কেউই যায় না। আর তারপর ওরা দুজনে একসাথে ভেতরে আসে আর উজুকে কোলে নিয়ে বাইরেও আসে। তেয়ং তখন রাগ করে বলে, আমি আর কখনোই তোমার সাথে দেখা করব না। এই বলেই সে চলে যায়। পরের দৃশ্যে হিয়নজিন উজুকে গোসল করাচ্ছিল এবং বলছিল, তুমি ওর বাড়িতে কি করেছিলে, সে এত রেগে কেন ছিল। অন্যদিকে তেয়ং সব পরিষ্কার করে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল এবং বলছিল, বাচ্চা কাচ্চা ছাড়া ঘুম খুবই শান্তির। সকালবেলা সে জগিং করতে বের হয়, তখনই ওর কাছে এক ওয়ার্কার ফোন করে, বলে, তোমার নতুন বাড়িটাই অনেক সমস্যা দেখা দিয়েছে, পানিও লিক করছে, আমি আগে থেকেই বলেছিলাম এখানে কাজ করা ঝুঁকিপূর্ণ হতে পারে। সে ওয়ার্কারকে জিজ্ঞাসা করে, এখন আমরা কি করব। সে তাকে জানায় এটা ঠিক হতে 1 মাসের মতো সময় লাগতে পারে। কিন্তু তেয়ং মালপত্র আগেই অর্ডার করে ফেলেছিল, কিন্তু সে এখন বুঝতে পারছে না এই মালপত্র সে এখন কোথায় রাখবে। তেয়ং তখন মনে মনে বলে, যাই হোক না কেন, আমি হিয়নজিনের কাছে কখনোই যাব না। পরের দিন হিয়নজিন সকালবেলা ঘুমোচ্ছিল, তখন বাইরে থেকে কেউ জোরে জোরে কথা বলছিল। আসলে বাইরে তখন একটা বড় ট্রাক এসে দাঁড়ায়। ট্রাকটাতে কিছু জিনিসপত্র ছিল। প্রতিবেশীরা জানতে পারে এখানে একজন নতুন ভাড়াটিয়া এসেছে। হিয়নজিনও তা দেখতে নিচে চলে আসে, জিজ্ঞাসা করে এই জিনিসগুলো কোন ইউনিটে যাচ্ছে। তারা জানায় 206-এ যাচ্ছে। হিয়নজিন বলে, এটা তো আমাদের ইউনিট। ঠিক তখনই তেয়ং তার কাছে এসে দাঁড়ায়, তাকে এবং উজুকে হাই করে দেয় আর তার সব জিনিসপত্র তাদের বাড়িতেই নিয়ে চলে আসে। হিয়নজিন ওকে জিজ্ঞাসা করে, এসব হচ্ছেটা কি, এই জিনিসপত্র নিয়ে তুমি এখানে কেন এসেছো। তেয়ং তখন বলে, কারণ আমি উজুর চাচা হই, আমি তার দেখাশোনা করতে চাই। আর তুমি তো বলেছিলে আমাদের দুজনের কেমিস্ট্রি খুবই ভালো, উজু তো আমাকে পছন্দও করে। হিয়নজিন বলে, আমি তো ওসব এমনিই বলেছিলাম, তুমি এখানে থাকতে পারবে না। তেয়ং তখন বলে, ঠিক আছে থাকবো না, তবে এর বদলে আমাকে টাকা দাও। এই বলে সে উজুর করা সব কাজে দেখাতে থাকে এবং বলে, উজু আমার বাড়িতে এসব করেছে, আমার ফোনটাও ভেঙে ফেলেছে, আর আমার নতুন অ্যাপার্টমেন্টেও পানি লিক করছিল। ওয়ার্কাররা আমাকে কল করার চেষ্টা করেছিল, কিন্তু ততক্ষণে আমার ভাতিজি আমার ফোন ভেঙে ফেলেছিল। এসবের দাম কি আমায় তুমি দিতে পারবে? না পারলে আমাকে এখানে 1 মাস থাকতে দাও। কিন্তু হিয়নজিন বলে, এটা হতে পারে না, তুমি একজন ছেলে আর আমি মেয়ে। তেয়ং তখন জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে একটা ছেলের মতো দেখো? হিয়নজিন তখন সাথে সাথে বারণ করে দেয়, বলে, তুমি এমনিতেও আমার টাইপের নও। হিয়নজিন বলে, এই অ্যাপার্টমেন্ট তো তোমার নয়, আমি কেন তোমাকে জিজ্ঞাসা করব। এই বলে সে উজুর কাছে চলে আসে এবং বলে, তুমি বলো আমি কি তোমার অ্যাপার্টমেন্টে থাকতে পারি। উজু কি বুঝলো কে জানে, সে হ্যাঁ বলে দেয়। যেটা শুনে তেয়ং তো মহা খুশি, তাই সে চটজলদি ওর জিনিসপত্র গোছাতে শুরু করে। এদিকে হিয়নজুন বসে থাকতে থাকতে সেখানেই ঘুমিয়ে পড়ে। যখন সকাল হয় তখন সে উঠে চারপাশটা দেখে নেয়, সবকিছু কেমন পরিষ্কার পরিচ্ছন্ন লাগছিল। এদিকে তেয়ং ইতিমধ্যে উজুর জন্য খাবার তৈরি করে ওকে খাওয়াচ্ছিল। আর এর পরের দৃশ্যে হিয়নজিন প্রত্যেকটা ঘর ঘুরে ঘুরে দেখছিল, যে সবকিছু তেয়ং ঝকঝকে করে দিয়েছিল। আর বেলকনি থেকে সে দেখতে পায় তেয়ং উজুর সাথে খেলছিল। এমন সময় ওর কাছে একটা SMS আসে, যেখানে লেখা ছিল, আপনার বিএস ফুড কোম্পানিতে চাকরি হয়ে গেছে। উজু আর তেয়ং ঘরে আসতেই হিয়নজিন ওদের চাকরি সম্পর্কে বলে দেয়। তেয়ং তখন বলে, তাহলে তো তোমার সেলিব্রেট করার সময় এসে গেছে, তুমি তোমার ফ্রেন্ডের সাথে ঘুরতে যাও, মজা করো, আর বাচ্চা চিন্তা করো না, আমি উজুর সাথেই থাকবো। হিয়নজিন তখন খুশি হয়ে সেওনের কাছে চলে আসে। ওরা দুজনে মিলে সেলিব্রেট করে। তবুও সে সেওনকে বলতে থাকে, আমি বুঝতে পারছি না তেয়ং এটা কেন করছে, একটা ছেলে আর একটা মেয়ে একসাথে কিভাবে থাকতে পারে। সেওন বলে, এতে কি সমস্যা, এমন তো নয় যে তোমরা দুজনে একসাথে ঘুমাচ্ছ, বাড়ির কাজকর্মগুলোকে অর্ধেক অর্ধেক করে ভাগ করে নাও। অন্যদিকে তেয়ং তখন উজুকে নিয়ে ওর নতুন অ্যাপার্টমেন্টে চলে যায়। ওর বন্ধুরাও সেখানেই ছিল, ওরা উজুকে খাওয়াচ্ছিল। তেয়ং ওদের সবকিছু খুলে বলছিল, যা শুনে ওর বন্ধুরা ওকে বলে, তুমি যে হিয়নজিনের সাথে থাকবে যদি কোনো ভুল হয়ে যায়। কিন্তু তেয়ং ওকে বলে, এমন কখনোই হবে না। তারা ওকে আবারও বলে, সে তো তোমাকে বাড়ি থেকে বেরও করে দিতে পারে। কিন্তু তেয়ং বলে, এটা কখনোই সম্ভব নয়, কারণ সে এখন নতুন জব পেয়েছে, আর উজুর খেয়াল রাখার জন্য কাউকে তো অবশ্যই লাগবে। অন্যদিকে হিয়নজিন বলছিল, আমি উজুর দেখাশোনার জন্য কাউকে নিয়োগ দিব, কিন্তু পেমেন্টও বেশি দিতে পারবো না। আমি তো আগেই বলেছি তুমি সব কাজ ভাগ করে নাও। ওদিকে তেয়ংও ওর বন্ধুদের বলছিল, তোমরা দেখে নিও
এখনই কল আসবে। আর ঠিক এমন সময় ওর ফোনে SMS আসে, যা দেখে ওরা সবাই অবাক হয়। আর এর পরের দৃশ্যেই ওরা বাড়ি ফিরে কথা বলে। হিয়ঞ্জিন ওকে বলে, ঠিক 1 মাস, 1 মাসই তুমি এখানে থাকতে পারো, কিন্তু আমার কিছু শর্ত আছে। এই বলে সে চুক্তিপত্র দেখায়, যেখানে কাজ 50% ভাগ করে নেওয়া, যার মধ্যে উজুর ডাইপার চেঞ্জ, বাড়ির বিদ্যুৎ, ওয়াইফাই বিল, এই সব কিছুই ছিল। তেয়ঙ্গ তখন এই চুক্তিপত্রে রাজি হয়ে যায়। আর এখানেই এপিসোড শেষ হয়ে যায়। এই জামা তোমাদের কার কাছে কেমন লাগছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। বিশেষ করে উজুকে তোমাদের কেমন লেগেছে তা আমাকে অবশ্যই জানাবে। বাচ্চাটা এত মিষ্টি, ওর থেকে চোখই ফেরানো যাচ্ছে না। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।